আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে স্বাগতম। গতদিন আমরা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে যে বিভিন্ন সিরিজ পাওয়া যায় সেই সিরিজগুলোর পরিচয় করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন উচ্চ শক্তি স্তর থেকে উদ্দীপিত ইলেকট্রন শক্তি বিকিরণ করে বিভিন্ন ধরনের নিম্ন শক্তি স্তরে নামে, তখন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোর সিরিজ বা বর্ণালী আমরা পাই। যে সিরিজটাকে যেটাকে আমরা 6টা শ্রেণীতে বা 6টা সিরিজে ভাগ করছিলাম, ওই সিরিজগুলোর নাম কি তোমাদের মনে আছে? এই যে আমি একটা ছন্দ বলে জি গেছিলাম স্যার। গতকাল লাস্টে, কি কি সিরিয়ালে দেখি কার কার মনে আছে। লাইম্যান সিরিজ, বামার সিরিজ, ওয়াটসন সিরিজ, ব্র্যাকেন সিরিজ আর ব্র্যাকেট এন্ড ফোন সিরিজ। ফোন, আরেকটা ছিল সর্বশেষ, আরেকটা ছিল ফোনের পর আরেকটা ছিল হামফ্রিজ সিরিজ। ঠিক আছে, তাহলে এই 6টা সিরিজ তৈরি হয়। তাহলে এই 6টা সিরিজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে লাইম্যান সিরিজের মধ্যে ইলেকট্রনগুলো কোথায় নেমে আসে, উচ্চ শক্তি স্তর থেকে কোথায় নামে? দ্বিতীয় শক্তি স্তরে। না স্যার, একটু ভুলেছে। এক নং শক্তি স্তরে স্যার। এক নম্বরে। তাহলে লাইম্যানের ক্ষেত্রে নামে 1 নম্বরে, বামারের ক্ষেত্রে 2, এরপরে প্যাশনের ক্ষেত্রে 3, এভাবে আমরা সিরিজটা মনে রেখেছিলাম। আচ্ছা, তো গতদিন আমরা শুধুমাত্র প্রথম লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হয় সেগুলো নির্ণয় করছিলাম। এখন এভাবে যে কোনো লাইনের জন্য বা যে কোনো সিরিজের জন্য যদি আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করতে বলে, তাহলে আশা করি পারবো, যদি গতকালের ক্লাসটা বুঝে থাকি। পারা যাবে? পারবো। এই যে গতকালের ক্লাসে যা যা করছিলাম, বিভিন্ন লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয়, এগুলো কি বাসায় প্র্যাকটিস করছিলা? আচ্ছা, আমি আজকে যে টপিকসটা আজকে মূলত আমি সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেহেতু তোমাদের সামনেই একটা উইকলি টেস্ট আসতেছে। তাহলে সৃজনশীল প্রশ্নগুলো কিরকম হয় এই বর্ণালী বিধি থেকে সেটা একটু দেখাবো। আর সাথে এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের বিকিরণের রেখার সংখ্যা নির্ণয়, অর্থাৎ ইলেকট্রনগুলো যখন উচ্চ শক্তি স্তর থেকে বিভিন্ন ধরনের নিচে শক্তি স্তরে নেমে আসে, তখন সেক্ষেত্রে কয়টা রেখার সৃষ্টি হবে। ঠিক আছে, তো এটা মূলত আমাদের এমসিকিউতে আসে, কিংবা আমাদের যে পরবর্তীতে ইন্টার শেষে আমাদের যে ভর্তি পরীক্ষা দিতে হবে, বিভিন্ন জায়গায় যে আমরা অ্যাডমিশন নিব, সেই অ্যাডমিশন টেস্টের মধ্যে এটা আসতে পারে। এই জন্য একটু করে দেখে রাখতেছি। দেখো, যে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর অর্থাৎ N2 কক্ষপথ থেকে যখন N1 কক্ষপথ, N1 মানে কোনটা ছিল স্যার? নিম্ন কক্ষপথ বা নিম্ন শক্তি স্তর। N2 থেকে যখন N1 কক্ষপথে নেমে আসে, তখন বর্ণালীতে রেখার সংখ্যা, বর্ণালীর রেখার সংখ্যা আমরা পাই। দেখি, বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয় করা হয় এভাবে: N2 - N1 ইন্টু N2 - N1 + 1 / 2। আশা করি সূত্রটা অত কঠিন না। N2 থেকে N1 বিয়োগ করব, আবার N2 থেকে N1 বিয়োগ করে তার সাথে 1 যোগ করে এই দুটাকে গুণ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে এখন এটার একটা উদাহরণ হিসেবে যদি আমি এভাবে দেখাই, দেখো তো, যখন ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে নামবে, তখন সেক্ষেত্রে বর্ণালীতে রেখার সংখ্যা কয়টা হবে? তাহলে এখানে দেখো, N2 এর মান হবে কত? 4 না, যেহেতু চতুর্থ কক্ষপথ থেকে নামবে। N2 এর মান হচ্ছে 4 আর N1 এর মান হচ্ছে 1, যেহেতু 4 থেকে 1 এ নামবে। তো 4 থেকে 1 এ নামলে সেক্ষেত্রে আমরা রেখা কয়টা পাবো সেটা দেখিনি। 4 থেকে 1 এ নামলে দেখো, তুমি এই সূত্রের মতো মানগুলো বসাও। N2 হচ্ছে 4, N1 হচ্ছে 1। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, আমি দেখি তাহলে আবার স্ক্রিন শেয়ার করি। ঠিক আছে, আবার স্ক্রিন শেয়ার করতেছি, দেখি সমস্যা নেই কিনা। এর আগেরটাও কি দেখো নাই? না স্যার। না স্যার, আমিও দেখিনি। ওকে স্যার, কিছু দেখিনি। এটা তো আরো আগে বলবা। শুধু কিছু দেখা যায় না। দেখা যাচ্ছে কিনা বলো। জি স্যার। এখন কি স্ক্রিন আসছে? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে স্যার, আছে। আমি যে এতক্ষণ কথা বললাম আরো কি বলে না কিছু। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যে উদাহরণটা দেখতেছিলাম, ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে যখন প্রথম কক্ষপথে নামবে, তখন সেক্ষেত্রে বর্ণালীতে রেখার সংখ্যা কয়টা হবে স্যার? এখানে দেখো, N2 এর মান 4, N1 হচ্ছে কত? 1, যেহেতু 4 থেকে 1 এ নামবে।
তো সেক্ষেত্রে আমরা এই সূত্রের মধ্যে যদি মানটা বসাই তাহলে এখানে কত পাচ্ছি স্যার? দেখো তো একটু, 4 থেকে 1 গেলে কত হয়? 3। 3 এর সাথে গুণ করবো কত? 1 1 কাটা যাবে, 1 1 কাটা গেলে কত হয়? 3 এর সাথে 4 গুণ, 3 এর সাথে 4 গুণ করলে 3 4 কত হয়? 12। 12 কে 2 দিয়ে ভাগ করি 6। তাহলে আমরা যখন ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে নামবে তখন সেক্ষেত্রে বর্ণালীতে 6টা রেখা পাবো। মনে থাকবে স্যার? এভাবে আমি এই সূত্র দিয়ে যে কোনো একটা বিকিরণের জন্য রেখার সংখ্যা কয়টা হবে সেটা নির্ণয় করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এই 6টা রেখা আমরা কিভাবে দেখাবো? এটা বুঝতে পারলে ভালো, আর যদি চেষ্টা করবে বোঝার জন্য, আর যদি না বুঝতে পারো তাহলে স্কিপ করে গেলে হবে, শুধুমাত্র এই সূত্রটা মনে রাখলে চলবে। দেখো আমি তাও দেখাচ্ছি উদাহরণটা কিভাবে 6টা রেখা আমরা পাচ্ছি। আমরা এখানে 4টা শক্তিস্তর দিচ্ছি প্রথমে, 1 2 3 4টা শক্তিস্তর, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে নিচে শক্তিস্তর অর্থাৎ 1, এরপর 2 3 4। তাহলে চতুর্থ শক্তিস্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তিস্তরে নামবে, তাহলে সে কয়ভাবে নামতে পারে আমরা দেখিনি। যেমন ধরি তোমার বাসা হচ্ছে 4 তলায়, তুমি নামবে 1 তলায়, তা তোমার বাসায় লিফট আছে, তাহলে তুমি 4 তলা থেকে 1 তলায় কিভাবে নামতে পারো? অনেকগুলো উপায় আছে। দেখো একটা উপায় আছে, তুমি এভাবে সরাসরি লিফটে কি তুমি 4 এ ছিলে, সেখান থেকে তুমি যদি লিফটের 1 বাটনটা দাও তাহলে সরাসরি তোমাকে কোথায় নিয়ে যাবে? 1 নম্বরে নিয়ে যাবে না স্যার, 4 নাম্বার থেকে, অর্থাৎ 4 তলা থেকে সরাসরি তোমাকে 1 তলায় নিয়ে যাবে, মাঝখানে কোথাও থামবে না। তার মানে একটা ইলেকট্রন সরাসরি চতুর্থ শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে নেমে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা লাইন পাবো। বুঝছি কথাটা? বুঝতে না পারলে বলো। স্যার আরেকবার বলেন। আচ্ছা, এটা হচ্ছে যখন ধরি চতুর্থ শক্তিস্তরে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা প্রথম শক্তিস্তরে নামার জন্য যে পরিমাণ শক্তি লাগে সেই পরিমাণ শক্তি যদি তার কাছে থেকে থাকে তাহলে সে ওই পরিমাণ শক্তি বিকিরণ করে সরাসরি প্রথম শক্তিস্তরে নেমে আসতে পারে। অর্থাৎ আমি যদি লিফটের সাথে যদি এটাকে তুলনা করি বোঝার সুবিধার্থে, তাহলে লিফটে আমি 4 তলায় থাকলে আমি যদি 1 নাম্বার বাটনটা প্রেস করি তাহলে সরাসরি আমাকে 1 তলায় নিয়ে যাবে, মাঝখানে কোথাও থামবে না লিফটটা। বুঝছি? তাহলে 4 থেকে সরাসরি 1 এ নামতে পারি। এরপর আরেকটা উপায় আছে, দেখো আমি 4 থেকে লিফটে 2 নাম্বার বাটনটা প্রেস করলাম, তাহলে 2 দিলাম, এরপর 1 দিলাম, তাহলে প্রথম আমাকে 4 থেকে 2 তে নিবে, 2 থেকে এরপরে 1 এ নিবে। বুঝছি? একটা হচ্ছে সরাসরি 4 থেকে 1, এরপর একটা হচ্ছে আমি লিফটে ধরে অনেক সময় দেখা যায় আমরা সময় কাটানোর জন্য কি করি, যে লিফটে আমি 4 তলা থেকে 1 তলায় নামবো, তাহলে আমি 2ও দিছি 1ও দিছি, তাহলে প্রথম আমাকে 2 তলা একবার থামবে, এরপর আবার 1 তলা নিয়ে যাবে। তাহলে দেখো প্রথমে 4 থেকে 2 তে নামলো, 2 থেকে 1, তাহলে কয়টা লাইন পাইছি এখন পর্যন্ত? লাইনগুলো কি দেখা যাচ্ছে স্যার? 4টা স্যার। কোথায় 4টা স্যার? এখানে 3টা। তিনটে স্যার। এখানে লাইন এখন পর্যন্ত পাইছি কয়টা স্যার? 3টা। যে 1 2 3, 3টা লাইন পাইছি। এরপর আমি আরেকভাবে নামতে পারি, সেটা হচ্ছে দেখো আমি প্রথমে 4 তলা থেকে 3 তলায় নামলাম, এরপরে 3 তলা থেকে সরাসরি 1 তলায়। এভাবে নামা যায় না? 4 তলা থেকে 3 তলায় নামছি, একটা বিকিরণ হলো, 3 তলা থেকে এরপর সরাসরি 1 তলায়। মোট লাইন কয়টা পেয়েছি? 5টা। আর একটা হচ্ছে এরকম যে 4 তলা থেকে 3 তলা, 3 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 1 তলা, এভাবে মোট লাইন হচ্ছে 6টা। কারো কি সমস্যা আছে কিনা দেখো তো? না স্যার। আচ্ছা, তাহলে যদি এটা একটু বুঝতে যদি তোমাদের কারো যদি সমস্যা হয়ে থাকে তাহলে অন্তত সূত্রটা মনে রাখবা যাতে অ্যান্সার করতে পারো এমসিকিউতে আসলে। ঠিক আছে, তাহলে আমি এটি স্কিপ করে আমাদের সৃজনশীল প্রশ্নটাতে চলে যাচ্ছি। এবং সৃজনশীলের ক্ষেত্রে দেখো আমাদের যখন গাণিতিক সমস্যা আসবে বর্ণালীমিতি থেকে, তখন সেক্ষেত্রে আমরা যদি লাইনের নাম দিয়ে সমস্যা আসে আমাদের, যেমন বললো যে প্যাশ্চেন সিরিজ, ঠিক আছে, যদি এরকম লাইনের নাম যে প্যাশ্চেন সিরিজের 3য় লাইন এরকম যদি আমাকে নাম উল্লেখ করে দেয়, লাইনের নাম দিয়ে যদি সমস্যা আসে তাহলে আমাকে যে সিরিজের কথা বলবে সেই সিরিজে, যেমন প্যাশ্চেন সিরিজ কখন হয়? ইলেকট্রন কোথায় নামলে? 3 এ নামলে। তাহলে আমরা বুঝে যাচ্ছি কি সেখানে n1 হচ্ছে 3। তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে স্যার, যে যততম লাইন বলবে আমাকে ওই 3 এর সাথে সেই সংখ্যাটাকে আমরা যোগ করে দিব। যেমন আমাকে উদাহরণ হিসেবে আমি দিয়েছি, দেখো যে প্যাশ্চেন সিরিজে যদি আমাকে 3য় লাইন বলে তাহলে প্যাশ্চেন সিরিজটা হয় যখন ইলেকট্রন 3 এ নামে, তাহলে 3 এর সাথে 3 এই দুইটা যোগ করে দিলে আমরা
N2 এর মান কত পাবো স্যার 6, এটাই বুঝছি। প্যাস্টেন সিরিজ হবে ইলেকট্রন 3 এ নামলে, তার মানে N1 হচ্ছে কত 3, N2 এর মান কত পাবো স্যার, এই 3 এর সাথে যেহেতু 3 নাম্বার লাইন বলছে তাহলে 3 এর সাথে 3 যোগ করে দিব, তাহলে N2 এর মান হচ্ছে 6। এইখানে কি সমস্যা আছে কিনা দেখো তো। স্যার 3 এর সাথে 3 যোগ করব কেন? এই যে আমার N2 টা পাওয়ার জন্য যে কোত্থেকে নামলে তৃতীয় লাইনটা পাবো আমরা, N2 এর মান উচ্চ শক্তি স্তরটা পাওয়ার জন্য একটা শর্টকাট টেকনিক আর কি এটা। আমরা গতদিন যে ছবিগুলো দেখছিলাম ছবিগুলোর কথা যদি একটু মনে করে দেখো ছবিগুলো, প্যাস্টেন সিরিজের ছবিটা যদি আমি দেখি, এই যে দেখো এখানে লাইন স্যার কয়টা ছিল চতুর্থ স্যার? লাইন বললে কি 4 যোগ করব? হ্যাঁ, চতুর্থ লাইন বলে 4 যোগ করবো। দেখো এই যে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, তার তৃতীয় লাইনটা কোত্থেকে আসছে স্যার? এটা যদি 3 নম্বর শক্তি স্তর হয় তাহলে 4, 5, 6 নম্বর শক্তি স্তর থেকে আসলে সেটা হবে তৃতীয় লাইন, সপ্তম শক্তি স্তর থেকে আসলে চতুর্থ লাইন, এভাবে বুঝছি? জি স্যার। যদি আমার চিত্রটা এই যে ধরো এই ছবিটা তো আমাকে দিতেও পারে বা নাও দিতে পারে, তখন সেক্ষেত্রে আমরা প্যাস্টেন সিরিজ বললে যদি তৃতীয় লাইন বলে 3 এর সাথে 3 যোগ করবো, দ্বিতীয় লাইন বলে 3 এর সাথে 2 যোগ করবো, এভাবে যত বলে তত আমাকে যোগ করে দিতে হবে। এখন যদি আমাদের তরঙ্গ সংখ্যা নির্ণয়টা আসে পরীক্ষায়, তার তরঙ্গ সংখ্যাটা হচ্ছে কি নিউবার। তো নিউবার ইকুয়ালস আমরা একটা সম্পর্ক বলছিলাম বর্ণালীমিতি প্রথম ক্লাসটাতে, নিউবার ইকুয়ালস ছিল 1/λ। আবার 1/λ সমান আমরা গতদিন একটা সূত্র বলছিলাম রিডবার্গ সমীকরণ, rs * z² * 1/n1² - 1/n2²। তাহলে আমাকে যদি পরীক্ষায় তরঙ্গ দৈর্ঘ্য না বলে যদি তরঙ্গ সংখ্যা বলে, তখন সেক্ষেত্রে আমরা কি নির্ণয় করবো স্যার? শুধুমাত্র 1/λ মানটা। আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সময় কি নির্ণয় করছিলাম? ল্যামডার মান। আর যদি তরঙ্গ সংখ্যা আসে 1/λ মান, অর্থাৎ এখানে যে সূত্রের মধ্যে শুধুমাত্র আমরা মানগুলো বসিয়ে দিলেই তরঙ্গ সংখ্যাটা পেয়ে যাব। এই কথা থেকে এই সমস্যা আছে কিনা স্যার? যদি তরঙ্গ না সংখ্যা স্যার। আসে আমরা শুধুমাত্র 1/λ দিয়ে যে সূত্রটা পড়ছি সেখানে মানটা সেই মানটা নির্ণয় করব, এটাকে আর বিপরীত করার দরকার নেই। যদি আমাদেরকে শোষিত বা বিকিরিত শক্তি দিয়ে আসে, যে একটাই ধরো তোমাকে ছবিতে একটা ইলেকট্রনের ধাপান্তর দেখাইছে যে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে চলে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কি পরিমাণ শক্তি সে শোষণ করবে, অর্থাৎ নিচ থেকে উপরে যাওয়ার সময় কি পরিমাণ শক্তি শোষণ করবে বা উপর থেকে নিচে নেমে আসার সময় কি পরিমাণ শক্তি বিকিরণ করবে, এ ধরনের যদি শোষিত বা বিকিরিত শক্তি দিয়ে যদি পরীক্ষা ম্যাথ আসে, তাহলে আমরা শক্তির শোষণ বা বিকিরণ বোরের সূত্র থেকে জানি = hc/λ। এটা তো বোরের সূত্র থেকে আমরা জানি, বোরের মডেল থেকে hc/λ। তাহলে এখানে দেখো তো এইটাকে যদি আমি এভাবে লিখি hc * 1/λ লিখে জানি স্যার, hc/λটাকে। জি স্যার। হ্যাঁ স্যার, তো এখানে 1/λ মান কত স্যার? উপরে আছে এই যে rh * z² * 1/n1² - 1/n2²। তাহলে আমি সরাসরি এভাবে পেয়ে যেতে পারি যে হচ্ছে hc * rh * z² * 1/n1² - 1/n2²। আলাদাভাবে করা যায়, তো আলাদাভাবে করতে একটু বড় হয়ে যায় অঙ্কটা, সেজন্য সরাসরি করার জন্য আমরা এটা মনে রাখতে পারি hc * rh * z² * 1/n1² - 1/n2², যদি শক্তি দিয়ে আসে ম্যাথ। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমরা মনে রাখবো। আমাদের বর্ণালীমিতি থেকে গাণিতিক সমস্যা আসলে এই নিয়মেই আসবে। আমরা কয়েকটা সৃজনশীল দেখতে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আমি এখন যে সৃজনশীলটা দেখাচ্ছি স্ক্রিনে, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সাল। তোমরা যদি স্ক্রিনের মধ্যে, যেহেতু এটা স্ক্যান করে নেওয়া, আমি নেটের প্রশ্নগুলো পাই নাই, তা বই থেকে স্ক্যান করে নিয়েছি। তো বইতে পেজটা কালার ছিল বলে ওই স্ক্যানে দেখো পেজটা কালার একটু চলে আসছে, ব্রাইট চলে আসছে। তো তোমরা তোমাদের বইতে 141 এবং 142 পৃষ্ঠায় এই প্রশ্নগুলো পেয়ে যাবে। আজকে যেগুলো দেখাবো সেগুলো পাবে যে 141 এবং 142 পৃষ্ঠায়। ঠিক আছে, এখন যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 142 পৃষ্ঠা 7 নাম্বার প্রশ্নটা। তোমাদের যদি সামনে বই থাকে বই থেকে দেখতে পারো। তাহলে আমাকে দেখো বি নাম্বার প্রশ্ন যেটা বলা হয়েছে, উদ্দীপকের মডেলটি যদি হাইড্রোজেন পরমাণু হয় তাহলে ইলেকট্রনটির ধাপান্তরে শোষিত শক্তি হিসাব করে তার কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে কি কি বলছে স্যার? প্রথমে শোষিত শক্তিটা হিসাব করতে হবে, এরপরে কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। এটা কোন নিয়মে করবো স্যার? একটু দেখি সূত্রটা মনে আছে কিনা। শোষিত শক্তির জন্য সূত্র কোনটা বলছিলাম? E = hb hc / 1/λ।
এই যে এটা এখানে শোষিত বললাম না, যে এটা শোষিত বা বিকিরিত শক্তি 3 নাম্বারটা hc ইনটু rh ইনটু z স্কয়ার 1/n1 স্কয়ার 1/n2 স্কয়ার এটা। তো এখন দেখো এখানে আমরা hc এর মানটা তো ধ্রুবক, rh এর মানটা ধ্রুবক, z টা যেহেতু আমাকে হাইড্রোজেন বলছে তাহলে এই পুরোটাই হচ্ছে কি ধ্রুবক না? h এর মান জানি প্লাঙ্কের ধ্রুবক, c হচ্ছে আলোর বেগ, rh হচ্ছে রিডবার্গ ধ্রুবক, z হচ্ছে পারমাণবিক সংখ্যা, সবগুলি হচ্ছে কি এখানে ধ্রুবক। n1 এবং n2 আমাকে এই উদ্দীপক থেকে নির্ণয় করতে হবে স্যার। n1 কত স্যার? টু স্যার। এখানে কোন শক্তি স্তরে যাচ্ছে? 2 থেকে যাচ্ছে না? তাহলে n1 এর মানটা 2 বসাও, n2 এর মানটা কত? 3। 2 থেকে 3 তে যাচ্ছে, তখন তুমি মানটা পেয়ে যাবে না স্যার? যেখান থেকে n1 হচ্ছে 2, n2 হচ্ছে 3, তাহলে এখানে কি পরিমাণ শক্তি তাকে শোষণ করতে হবে সেটা আমরা পেয়ে যাব না ওই সমীকরণ থেকে? পারবো? স্যার শোষিত এই শক্তি তো ম্যাথগুলো পারবো। স্যার বোর্ডে করাই দিলে ভালো হয়। বোর্ডে করাই দিলে জি ভালো হয়। স্যার। জি জি স্যার। স্যার, ম্যাথ তো স্যার এভাবে মুখে জি স্যার। মনে থাকে না, আচ্ছা প্র্যাকটিক্যালি স্যার করাই দিলে। আচ্ছা, বোর্ডে করাই দিতাম। দেখি আমার এখানে হয় কিনা, চেষ্টা করে দেখি। এখন তো বোর্ড আনার ইয়াটা নাই, বোর্ড তো আমাকে মনে হয় ইয়া দিয়ে করতে হবে। বোর্ড সম্ভবত মোবাইল দিয়ে করতে হবে। এখানে ল্যাপটপের সিস্টেমটা বলতে আর কি স্যার, লাইভ ক্লাস আর কি স্যার। বুঝতে পারছি তোমাদের কথা। তো এটার জন্য আমার মোবাইল লাগবে, এক্সট্রা মোবাইল লাগবে, আলাদাভাবে কানেক্ট হতে হবে। এখানে অপশনটা দেখতে পাচ্ছি না। তাহলে আজকে এভাবে কন্টিনিউ করি, কালকে আচ্ছা কালকে যদি আমি ম্যাথগুলো আবার করে পারেন। দিব আর কি। ঠিক আছে স্যার, যেহেতু এখনো আমাদের উইকলি টেস্ট দেরি আছে, ম্যাথগুলো করে দিব আমি বোর্ডে। ঠিক আছে, আজকে এভাবে যেহেতু আলাদাভাবে স্যার উইকলি টেস্টের সিলেবাস এতটুকু? হ্যাঁ, বর্ণালিমিতি পর্যন্ত এই যে অঙ্ক যেগুলো দেখাবো এরকম নিয়মে আসতে পারে আর কি। আচ্ছা স্যার, এই যে যেটা দেখতে পাচ্ছি আমি আগামী দিন চেষ্টা করব বোর্ড ব্যবহার করে করতে। আজকে একটু এভাবে দেখে নিই। তো স্যার এই যে এখানে যে উদ্দীপকটা দেখতে পাচ্ছি সেটা আসছে কুমিল্লা বোর্ড 2019 সাল। তোমরা তো 142 পৃষ্ঠা 5 নাম্বার প্রশ্নটা পেয়ে যাবে 142 পৃষ্ঠায়। এখানে দেখো আমাকে কতগুলো শক্তি স্তর দেওয়া আছে। এই যেখানে দেখো 1 2 3 4 5 পাঁচটা শক্তি স্তর দেওয়া আছে। এই পাঁচটা শক্তি স্তর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন শক্তি বিকিরণ করে কোথায় পড়তেছে? দ্বিতীয় শক্তি স্তরে। দ্বিতীয় শক্তি স্তর। তো দ্বিতীয় শক্তি স্তর হলে সেটাকে কোন সিরিজ বলি আমরা? বামার সিরিজ। বামার সিরিজ। বামার সিরিজ কি দেখা যায়? যায়। দৃশ্যমান কিনা? যায়। তাহলে আমাদের দেখো যে বি নাম্বার প্রশ্ন যেটা, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্ন করছে বি শক্তি স্তরের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণটা দৃশ্যমান হবে কিনা। অর্থাৎ যেহেতু এটা বামার সিরিজ আমরা বলতে পারি কি অবশ্যই দৃশ্যমান হবে এটা। তাহলে আমার জ্ঞানমূলকটা হয়ে গেল। বুঝছি, ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে নামে, সে যেখান থেকেই নামুক, আমাকে যততম লাইন বলবে বলুক, কোনো সমস্যা নেই। আমরা প্রথমে জ্ঞানমূলকটা দিয়ে ফেলবো কি স্যার, যে বি শক্তি স্তরের তৃতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ দৃশ্যমান হবে। তাহলে 1 নাম্বার পেয়ে গেলাম। এরপর সেটা আমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে কেন দৃশ্যমান হবে। তো এই ক্ষেত্রে আমাদের সূত্র কোনটা হবে স্যার?
একটু মনে করি দেখি পারি কিনা। কার সূত্রটা ব্যবহার করব? 1/λ সমান ভেরি গুড। তাহলে 1 বাই অর্থাৎ রিডবার্গ 1 সমীকরণ by ব্যবহার lambda করব। equal to হ্যাঁ 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH ইনটু 1 বাই n1 যে- স্কয়ার, হ্যাঁ z স্কয়ার ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তাহলে এখানে স্যার RH এবং z এগুলোর z তো 1 ধরতে হবে যেহেতু হাইড্রোজেন আছে আমাদের। n1 এবং n2 তৃতীয় রেখা কোনটা হবে স্যার? কে বলতে পারে দেখি? যে তোমরা বলবা না, এখন আমি নাম জিজ্ঞেস করি, নাম ধরে জিজ্ঞেস করি। বলবে বিপ্লব। অনেকদিন পরে জিজ্ঞেস করি না বিপ্লব থেকে। বিপ্লব কি শুনতে পাচ্ছে? স্যার আচ্ছা, বিপ্লব আমাকে বলবে আমার যে বি নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে এখানে বিশক্তি স্তরের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এই ক্ষেত্রে আমি n1 এবং n2 কত ধরবো? বুঝি নাই। বুঝতেছে না, নেট প্রবলেম করতেছে। নেট প্রবলেম করতেছে। আচ্ছা, অন্য একজনকে জিজ্ঞেস করা যাক। আফিক, আইডি 43, শুনতে পাচ্ছ? আফিক শুনতে পাচ্ছে না মনে হয়, নেটের সমস্যা। সামি, জি স্যার। আচ্ছা তুমি বলতে পারবা যে এখানে তৃতীয় রেখার জন্য যখন আমরা হিসাব করবো তখন n1 n2 কোনটা ধরবো? স্যার n1 সমান 3 স্যার। n1 স্যার 3 সরি স্যার, এখানে তো বলছে বিশক্তি স্তর, তার মানে এটা কত দাম শক্তি স্তর স্যার? স্যার 2 স্যার 2 দুই। স্যার তাহলে n1 স্যার হচ্ছে কত? 5 হবে 2। আর 2 স্যার। n1 হচ্ছে 2, n2 কত হবে? স্যার n2 হবে 3। না স্যার 3 নাম্বার লাইন বলছে, দেখো তৃতীয় রেখা, এই যেগুলো হিসাব করে দেখাইছিলাম গতদিন। তৃতীয় রেখা 5 হবে ওই যে 5 হবে, 2 এর সাথে 3 যোগ করে দাও। ইলেকট্রন 2 তে নামা মানে হচ্ছে স্যার বামার, তাহলে বামার হলে সেক্ষেত্রে তৃতীয় রেখাটা আমি পাবো কত? 2 এর সাথে 3 যোগ করে n2 5। তাহলে 1 নাম্বার 5 লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, এই যে তৃতীয় রেখা এটা। তাহলে n2 হচ্ছে 5, n1 হচ্ছে 2। এখন কি তরঙ্গ দৈর্ঘ্যের মানটা নির্ণয় করতে পারবো? জি স্যার পারবো স্যার। পারবো গতদিন স্যার। প্রথম লাইনের জন্য করছি, আজকে তৃতীয় লাইনের জন্য দিছি আর কি বোর্ডে। পারবো। তো এই ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা 380 থেকে 780 এর মধ্যেই পাবো। এজন্য বলবো যে বিকিরণের বর্ণটা দৃশ্যমান হবে। বুঝছি? বুঝছি Okay. স্যার। ওকে স্যার, এর উপরের প্রশ্নটা কি পারা যাবে? এটা আগে পড়ছিলাম ওই কোয়ান্টাম সংখ্যার মধ্যে, এটা মনে হয় পারবো। দেখো কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ডি শক্তি স্তরের অরবিটাল নির্ণয় করে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়, যে একটা চার্ট পড়ছিলাম আমার মনে আছে, এন এল এম এস দিয়ে একটা চার্ট পড়ছিলাম, মোট অরবিটাল সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা। আশা করি পারা যাবে। চতুর্থ শক্তি স্তরের জন্য অর্থাৎ এন এন শেলের জন্য আমরা পড়ছিলাম, দেখিও একটু রিভাইজ করে দেখিও পুরনো পড়াগুলো, আশা করি পারবে। এটাও সহজ প্রশ্ন, সহজ একটা প্রশ্ন করছে এখানে। দেখো 2 নম্বর প্রশ্ন, সেটাও সহজ। এখানে বর্ণালী বিধি থেকে আসে যে সহজ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো বেশিরভাগই সহজ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম প্রশ্ন করছে এল এবং এম এর মানের ভিত্তিতে জেড শেলের মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেখাও, ওই চার্টটা। বি নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎ চুম্বকী বিকিরণের কোন অঞ্চলে পাওয়া যাবে? আমাদের অঞ্চলটা উল্লেখ করতে হবে, তা গাণিতিকভাবে মূল্যায়ন করো। তাহলে ইলেকট্রন নামতেছে কোথায় দেখি স্যার? যে আমাকে 3টা শক্তি স্তরের কথা বলছে, এক্স ওয়াই জেড, 3টা শক্তি স্তর না? এক্স কোনটা স্যার? এটা নাকি এটা? কোনটা? x উপর এক উপরে নাম্বারটা স্যার। প্রথম কক্ষ 1 নাম্বারটা। এটা হচ্ছে এক্স, ঠিক আছে স্যার, যেহেতু আমাকে এখানে উল্লেখ করে দিয়েছে এক্স ওয়াই জেড, তাহলে এইটা হচ্ছে স্যার নিউক্লিয়াস যুক্ত। এখানে আমাকে এই পুরোটাকে কি ধরবো? নিউক্লিয়াস। তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে ইলেকট্রন নামতেছে কোথায়? দ্বিতীয় কক্ষপথে তৃতীয়। 3 তৃতীয় থেকে থেকে দ্বিতীয়। 2, 3 থেকে 2। তা 3 থেকে 2 তে নামলে সেক্ষেত্রে n1 হচ্ছে কত? 2, আর n2 হচ্ছে 3। এখন এখানে আমাদেরকে ল্যামডা মানটা হিসাব করে দেখতে হবে যে কোন অঞ্চলের মধ্যে পড়ে। তাহলে 2 এর মধ্যে নামলে কোন অঞ্চলে হয় স্যার? ইলেকট্রন যদি 2 তে নামে কোন অঞ্চল? দৃশ্যমান। বামার সাথে দৃশ্যমান অঞ্চল হবে। তাহলে আমাকে বলছে দৃশ্যমান অঞ্চলে দৃশ্যমান অঞ্চল। পারবো তো?
আচ্ছা দেখো, এই যে প্রশ্নটা যশোরপুর 2019 সাল, এখানেও আমরা এই ছবিটা দেখছিলাম না, বলছিলাম যে এই ছবি দিয়ে পরীক্ষা আসছে। এই ছবিটার সাথে তো আমরা পরিচিত, করাইছিলাম স্যার এই ছবিটা দিয়ে। শুনতে পাচ্ছি? জি স্যার। ওকে, তাহলে এই ছবিটা আমরা অনেকবার ব্যবহার করছি। এখন আমাকে বলছে যে প্রথম প্রশ্নটা উদ্দীপকের ধারণা অনুসারে মৌল শনাক্ত করা যায়, ব্যাখ্যা করো। এটা কোন প্রশ্নটা বলতে পারবে কিনা কেউ? এই কার মাথা থেকে আসে? এটা আমরা পড়ছি, জোর দিয়ে পড়ছিলাম। কার মাথা থেকে আসে দেখি। মৌল শনাক্তকরণ আমরা কিছু একটা পড়ছিলাম মনে হয়। তারা আর ইউর সাথে তুলনা করে ভেরি গুড, ভেরি গুড। কে বলছে? ইস্তিয়াক। ইশতিয়াক। তাহলে আমরা যে রেখা বর্ণালীর সাহায্যে এখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কি রেখা বর্ণালী না? রেখা বর্ণালী। তাহলে জি রেখা স্যার। বর্ণালী থেকে মৌল শনাক্তকরণ আমরা পড়ছিলাম, ওই যে আরইউ পাউডার দিয়ে করে, হাতের ছাপ, এই যে আইরিশের ছাপ, অনেক কিছু কথা বলছিলাম ওই প্রশ্নটা। তাহলে এটা যশোরপুর 2019 সালে এসছে। এরপর বলছে উদ্দীপকের চিত্রে বহু সংখ্যক রেখা সৃষ্টির কারণ। তাহলে এখানে অনেকগুলো রেখা তৈরি হয়েছে কেন, এটা কি বলতে পারবো? এটা তো আমরা গতদিনের ক্লাসে বলছিলাম যে ইলেকট্রন গুলো বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে আবার বিভিন্ন ধরনের শক্তি বিকিরণ করে বিভিন্ন নিম্ন শক্তি স্তরে নেমে আসতে পারে, সেজন্য অনেকগুলো রেখা সৃষ্টি হয়। যে ইলেকট্রন 5 থেকে 7 থেকে 1 এ নামলে একটা রেখা, 6 থেকে 1 এ নামলে একটা রেখা, আবার এখানে দেখো 7 থেকে 2 তে নামছে, 7 থেকে 3 এ নামছে, এরকম বিভিন্ন শক্তি স্তর থেকে, উচ্চ শক্তি স্তর থেকে বিভিন্ন ধরনের নিম্ন শক্তি স্তরগুলোতে নেমে আসে। এই কারণে অনেকগুলো রেখা তৈরি হয়। যদি এমন হতো যে ইলেকট্রন শুধুমাত্র একটা উচ্চ শক্তি স্তর থেকে অন্য একটা নিম্ন শক্তি স্তরে নামবে, সেক্ষেত্রে আমরা শুধু রেখা পেতাম একটা। কিন্তু এখানে তো অনেকগুলো উচ্চ শক্তি স্তর থেকে অনেক নিচে শক্তি স্তরে নেমে আসতে পারে, এজন্য আমরা রেখা অনেকগুলো পাই। এটা উত্তরটা তোমাদের বইতে দেওয়া আছে, দেখে নিও। কথা হচ্ছে ওইটাই, অর্থাৎ বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন বিভিন্ন পরিমাণ শক্তি বিকিরণ করে বিভিন্ন নিচে শক্তি স্তরে নেমে আসতে পারে, সেই জন্য বর্ণালীতে অনেকগুলো রেখা সৃষ্টি হয়। এক একটা বিকিরণের জন্য এক একটা রেখা সৃষ্টি হচ্ছে। সহজ প্রশ্ন, 2019 সালে দিয়েছে। যদিও এই প্রশ্নটা আগে আসে নাই, দেখো আগে আসে না, কিন্তু শুধু 19 সালে আসছে, এই জন্য আমরা পড়ে নিব। এরপরে এখানে যেটা দেওয়া আছে, এটা 141 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে তোমাদের বইতে। এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে আমি যদি তোমাদেরকে এটা জিজ্ঞেস করি, 6 নাম্বারটা, হাইড্রোজেনের বর্ণালীতে বামার সারির, তারপরে বামার সিরিজের প্রথম এইচ আলফা এবং এইচ ডেল এই রেখাগুলো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন আমি জিজ্ঞেস করতেছি ইশতিয়াককে, যেহেতু ও পারফরমেন্স ভালো করে, ইশতিয়াক বলবে যে এইচ আলফা মানে ইলেকট্রন কোথ থেকে নামবে। এটা আমরা আলফা কথা বলছিলাম, এইচ বলতে বোঝাচ্ছে এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য আলফা রেখা। আলফাটা কোনটা স্যার? ইলেকট্রন কোথায় নামলে আলফা স্যার বলছে? তৃতীয় শক্তি স্তর থেকে নামবে। ভেরি গুড। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের নামলে সেটাকে বলা হয় আলফা। আর ডেল, গতদিনের পড়াটা একটু মনে করার চেষ্টা করো, ডেল কোন শক্তি স্তর থেকে নামলে হয়? পঞ্চম। পঞ্চম। ঠিক আছে, ঠিক আছে। ষষ্ঠ স্যার। না স্যার, পঞ্চম। ঠিক আছে স্যার, পঞ্চম। ঠিক আছে, যে আমরা 4টা রেখার কথা বলছিলাম, যে আলফা, বিটা, গামা, ডেল, মনে আছে? তার 2 থেকে নামলে আলফা, 3 থেকে বিটা, 4 থেকে গামা এবং 5 থেকে হচ্ছে ডেল। তাহলে পঞ্চম শক্তি স্তর থেকে নামলে সেটাকে আমরা বলি ডেল রেখা। তাহলে এখন আমাকে n1 তো যেহেতু বামার সিরিজ বলেই দিছে, তাহলে n1 কত হবে? 2 সরি আমার মনে একটু ভুল হয়েছে, এটা বামার সিরিজ আমি খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা, এইচ আলফা, আলফাটা কোথায় নামলে হবে? একটু ভুল হয়েছে মনে হয়। দেখো স্যার আলফাটা তৃতীয়। 3 থেকে নামলে 3 4 5 6, তাহলে ডেলটা কোথায় পাবো স্যার? 6 থেকে। কে বলছিল 6টা? একটু আগে 6 কে স্যার বলছিল? মাহবুব। মাহবুব, ভেরি গুড। তাহলে আমার একটু আমার মেমরি থেকে চলে গেছিল। মাহবুবুর রহমান। হ্যাঁ, আমার মেমরি থেকে একটু চলে গেছিল এটা। তাহলে দেখো এইচ আলফাটা হচ্ছে ইলেকট্রন 3 থেকে নামলে, আর ডেলটা হচ্ছে 6 থেকে নামলে। তাহলে আমরা n1 এর মান তো পাচ্ছি, যেহেতু বামার সিরিজ 2, আর n2 এর মান এটার বেলায় ধরবো কত? 3, আর এটার বেলায় 6।
তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আজকে সূত্রগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, যদি তোমাদের সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে আমার আগামী দিন চেষ্টা করবো লাইভ নিতে, বোর্ডে করে দিব। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার হাইড্রোজেনের তো ইলেকট্রন একটি, কিন্তু রেখা বন্ধন এত কেন? রেখা এতগুলো কেন? হ্যাঁ, জি ভেরি স্যার। গুড। তাহলে এখানে একটা ইলেকট্রন হলেও সেই একটা ইলেকট্রন বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করতে পারে। যে আমরা যে গত হাইড্রোজেনের বর্ণালী সৃষ্টির কথা বলছিলাম, যে উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ যখন প্রয়োগ করা হয় তখন এক একটা পরমাণুর ইলেকট্রন এক এক পরিমাণে শক্তি শোষণ করে। এমন না যে হাইড্রোজেনের যতগুলো পরমাণু আছে সবগুলো একই পরিমাণ শক্তি শোষণ করবে, এরকম না। এক একটা ইলেকট্রন এক এক পরিমাণে শক্তি শোষণ করে, সে কারণে এগুলো এক একটা উচ্চ শক্তি স্তরে চলে যায়। এক একটা ইলেকট্রন এক একটা শক্তি স্তরে যায়, সেখান থেকে আবার এক একজন এক এক পরিমাণে শক্তি বিকিরণ করে। সবাই একই পরিমাণ শক্তি বিকিরণ করে না, এক একজনে এক এক পরিমাণ শক্তি বিকিরণ করার কারণে এক একটা নিম্ন শক্তি স্তরে নেমে আসতে পারে। একে আমরা যে সিরিজগুলো দেখছিলাম, যে ইলেকট্রন একে নামতে পারে, দুইতে নামতে পারে, 3, 4, 5, 6 এভাবে বিভিন্ন ধরনের নিচে শক্তি স্তরগুলোতে নেমে আসতে পারে। এই জন্য আমরা অনেকগুলো রেখা পাই। যদি এমন হতো যে ইলেকট্রন শুধুমাত্র, যে আমরা যদি বলতাম যে হাইড্রোজেন ইলেকট্রনটা শুধুমাত্র 7 থেকে 1-এ আসবে আর কোনো কিছু হবে না, তখন সেই আমরা রেখা পেতাম শুধু একটা। কিন্তু দেখা যায় ইলেকট্রন 7 থেকে 6-তেও নামতে পারে, 5-ও নামতে পারে, 4-ও নামতে পারে, 3-ও নামতে পারে, 2-তে নামতে পারে, এভাবে বিভিন্ন ভাবে সে শক্তি বিকিরণ করতে পারে বলে আমরা অনেকগুলো রেখা পাই। স্যার এই প্রশ্ন তুমি যেটা করছো সেটাও কিন্তু এসছে। এই যে একটা প্রশ্ন দেখলাম যে বর্ণালীতে অনেকগুলো রেখা সৃষ্টি হচ্ছে কেন, এই প্রশ্নটার উত্তর বুঝা গেছে? জি স্যার। তাহলে আগামী দিন চেষ্টা করবো বোর্ড ব্যবহার করতে। আজকের এই পর্যন্তই, ভালো থেকো। স্যার অধ্যায়টা কি শেষ? অধ্যায় শেষ না স্যার, আমাদের 2টা পার্ট শেষ। আরে না, এই অধ্যায়টা মোট 4টা পার্ট, 4টা পার্টের মধ্যে 2টা পার্ট শেষ করছি স্যার, আরো 2টা পার্ট আছে। আরো 1 মাস। না 1 মাস যাবে না, যেহেতু আমাদের ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, হয়তো এই মাসের মধ্যে শেষ করে দিতে হবে, কারণ এরপর আমাদের আরো একটা অধ্যায় আছে সিলেবাসে, 2 আর 5। ফার্স্ট নাম্বারটা যদিও ছোট, চেষ্টা করতে পারি এই মাসের মধ্যে শেষ। ডিসেম্বরে কি পরীক্ষা? তোমাদের ফার্স্ট টাইম পরীক্ষা? স্যার অনলাইনে? হ্যাঁ অনলাইনে। আর যদি করোনার প্রভাব, যে সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলে, হয়তো অফলাইন হবে আর কি, ভার্চুয়াল ছেড়ে রিয়েল লাইফে আসতে হবে তখন, যদি 14 তারিখের পরে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়। ঠিক আছে স্যার, আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।